একজন মা তার সন্তানের জন্য নিজের জীবন দিতেও পিছু পা হয় না। তার একমাত্র চাওয়া সন্তান যেন ভালো থাকে, নিরাপদ থাকে, এই পৃথিবীর সৌন্দর্যটা উপভোগ করতে পারে। এমেলিয়াও ঠিক তেমনই একজন মা। তার গর্ভে থাকা অনাগত সন্তানকে বাঁচানোর জন্য সে ভর্তি হয় একটি হাসপাতালে। কিন্তু সে জানতো না এই হাসপাতাল কোনো সাধারণ জায়গা নয়, একটা ভয়ঙ্কর রিচুয়াল আর কালো জাদুতে ঘেরা এক অশুভ জায়গা। এমেলিয়া শুধু গর্ভের সন্তানের কথাই ভাবে না, তার আগে জন্ম নেয়া 2 সন্তানও তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। হাসপাতালে আটকে পড়ার পর ধীরে ধীরে তার চারপাশের পৃথিবী ভয়াবহ রূপ নিতে থাকে। আর সেই সুযোগে বাস্তব দুনিয়ায় তার বড় 2 সন্তানও পড়ে যায় বিপদের মুখে। মা আর সন্তানের ভালোবাসার মাঝখানে ঢুকে পড়ে শয়তানি ষড়যন্ত্র, গোপন রিচুয়াল আর ভয়ঙ্কর এক অন্ধকার শক্তি। শেষ পর্যন্ত কি এমেলিয়া তার সন্তানদের বাঁচাতে পারবে, নাকি এই ভয়ঙ্কর হাসপাতাল কেড়ে নেবে একজন মায়ের সবকিছু? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আজকের এই গল্পটি। তাহলে চলুন শুরু করা যায়। তো গল্পের শুরুতেই আমরা একটা হসপিটালে একজন নার্সকে রহস্যজনকভাবে টলিতে করে নবজাতক একটা শিশুকে কোথাও একটা নিয়ে যেতে দেখি। সে কোথায় বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আর এরপর সিন শিফট হলে আমরা প্রেগনেন্ট এমেলিয়াকে দেখতে পাই। সে হসপিটালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে হসপিটালে যাওয়ার আগে তার 2 সন্তান এলানি আর বিট্টুকে সে খাবার রান্না করে দিয়ে যায়। সেই সাথে তাদেরকে অনেক কিছু বোঝাতে থাকে, তারা কিভাবে থাকবে, কি করবে সবকিছু। এমেলিয়া সিঙ্গেল মাদার হলেও তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল তারা খুব হ্যাপি ফ্যামিলি। এমেলিয়ার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গিয়েছে, তবে সে তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে শক্ত হয়ে বেঁচে আছে। কিছুক্ষণ পর হসপিটালে ভর্তি হওয়ার জন্য এমেলিয়া তার রেগুলার ডক্টর ইমানের সঙ্গে দেখা করে। সে তাকে একটা হসপিটালে রেফারেন্স করে দেয়, কারণ ইমান অন্য একটা হসপিটালে জয়েন করছে, তাই এমেলিয়াকে ভালো ডক্টরের কাছে রেফারেন্স করছে। তো বিষয়গুলো নিয়ে এমেলিয়া তেমন একটা কোনো কিছুই মনে করে না। তবে এলানি তার মাকে সেভাবে ভর্তি হতে নিষেধ করে। তার কাছে সবকিছু কেমন জানি অদ্ভুত মনে হচ্ছিল, কারণ ডক্টর ইমান যে হসপিটালে এমেলিয়াকে রেফার করছে সেখানে রাতে এলানি তার মার কাছে থাকতে পারবে না। তাছাড়া ডেলিভারির বেশ কিছুদিন আগেই ওই হসপিটালে গিয়ে ভর্তি হতে বলেছে। তবে এমেলিয়া তার বাচ্চাদেরকে বোঝায় এটা কোনো বিষয় না। এরপর তাদেরকে হসপিটালে যাবতীয় কাগজপত্র রেডি করতে রিসিপশনে পাঠিয়ে দেয়। সেখানে বিট্টুর সঙ্গে বারাত দেখা হয়। সেই হসপিটালে ইন্টার ডক্টর। এই হসপিটালে যাতায়াত করার কারণেই বিট্টুর সঙ্গে বারার বেশ একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এরপর এলানিরা এই হসপিটালের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হসপিটালটা বেশ গ্রামের ভেতর ছিল। সেখানে পৌঁছালে 2 জন নার্স তাদেরকে ওয়েলকাম করে। নার্স লীলা এমিলিয়াকে চেক আপ করার জন্য ভেতরে নিয়ে যায়। তখন এমিলিয়ার সঙ্গে এলানি যেতে চাইলে নার্স তাকে ওয়েটিং রুমে বসতে বলে, কেননা এমিলিয়ার সঙ্গে কেউই যেতে পারবে না। এদিকে এলানি তার মায়ের দিকে বেশি খেয়াল করত, যেহেতু তার বাবা ছিল না। তাদের মাই এখন তাদের সবকিছু। তো বাইরে ওয়েটিং রুমে বসে ওয়েট করতে করতে এলানি ঘুমিয়ে পড়ে। আর যখন সে ঘুম থেকে উঠে দেখে ওয়েটিং রুমটা পুরো ভয়ঙ্কর অন্ধকার ছেয়ে গিয়েছে, এমনকি তার পাশে ছোট ভাই বিট্টুও নেই। এটা দেখে এলানি বেশ ভয় পেয়ে যায়। আর সে সব জায়গায় তার মা আর তার ভাইকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও কাউকেই খুঁজে পায় না। তখন সে দেখে একটা অপারেশন থিয়েটারে ওটি চলছে। সেখানে গিয়ে এলানি উকি দিতে দেখে একজন প্রেগনেন্ট মহিলাকে নৃশংসভাবে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলছে আর তার পেট থেকে বাচ্চা বের করছে। এটা দেখে এলানি জোরে চিৎকার করে ওঠে আর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে সবকিছু স্বাভাবিক। তার পাশে তার মা আর ভাই রয়েছে, অর্থাৎ সে এতক্ষণ যা কিছু দেখেছে এটা একটা তার দুঃস্বপ্ন ছিল। এরপর এলানি তার বাচ্চাদেরকে তার কেবিন দেখাতে নিয়ে যায়। তখন সেখান থেকে সিস্টার বাচ্চাদেরকে বেরিয়ে যেতে বললে তারা সেখান থেকে যেতে চায় না। এমন পরিস্থিতিতে সিস্টার মেরিন্ডা এসে তাদেরকে জানিয়ে দেয় এই হসপিটালের রুলস সবারই বাধ্যতামূলকভাবে ফলো করতে হবে। এখানে পেশেন্টের কাছে কেউই থাকতে পারবে না, যার কারণে না চাইতেও এলানি আর বিট্টু তার মার ক্যাবিন থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে বিট্টু তার মায়ের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা ফোন দিয়ে যায়। এমিলিয়া বাচ্চাদেরকে বোঝায় আর বলে, তোমরা চিন্তা করো না, আমার কোনো কিছুই হবে না। হসপিটাল থেকে বের হওয়ার সময় একজন বৃদ্ধ লোককে জোর জবরদস্তি করে এখান থেকে নিয়ে যেতে দেখি। আর সে চিৎকার করে বলছিল, আমার বাচ্চাকে ডক্টর ইমান মেরে ফেলেছে। এ কথা শুনে এলানি ভয় পেয়ে গেলে পিছন থেকে নার্স মেরিন্ডা এসে বলে, পেশেন্টের পরিবার বুঝেই না একজন প্রেগনেন্ট মায়ের কতটুকু কেয়ার প্রয়োজন।
তারা যদি খামখেয়ালি করে তাদের বাচ্চা আর মায়ের জন্য ক্ষতি হতে পারে। পরে মায়ের কোনো কিছু হলেই এসে ডক্টরকে দোষ দিতে থাকে। এই বলে মেরিন্ডা একটা এগ্রিমেন্ট পেপার এলানিকে দেখায়। সেখানে অ্যামেলিয়া সাইন করেছে। অ্যামেলিয়া চায় যে করেই হোক তার বাচ্চা যেন সুস্থ থাকে। তাতে যদি অ্যামেলিয়ার জীবন চলে যায় এতে তার কোনো আপত্তি নেই। এই বিষয়টা দেখে এলানি অনেক ক্ষেপে যায়, কেননা তার মা তাদেরকে এমন কোনো কিছুই জানায়নি। যেহেতু তাদের মা ছাড়া আর কেউই ছিল না, তাই তারা অনেক ভয় পায়। এরপর তারা গাড়িতে করে হসপিটাল থেকে বেরিয়ে আসলেও তারা এই শহর ছেড়ে যেতে চায় না। তারা এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করে, যার কারণে তারা হসপিটালের পেছনে চলে আসে। তবে এটা ছিল একটা কবরস্থান। হাঁটার সময় বিট্টুর জুতোর ফিতে খুলে যাওয়ায় সে ভালোভাবে হাঁটতে পারে না। এমন সময় বিট্টু পেছন থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায়। সে পেছনে তাকাতেই দেখে একটা আত্মা তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে ভয় পেয়ে একটা ফাঁকা কবরের ভেতরে পড়ে যায়। চিৎকার শুনে সেখানে এলানি এসে জিজ্ঞেস করে, তুমি এই কবরের ভিতরে পড়লে কিভাবে? এরপর আবারও তারা দুই ভাই বোন সেখান থেকে বেরিয়ে রাস্তার পাশে একটা দোকানের কাছে আসে আর সেখানে মুনমুনের কাছে জিজ্ঞেস করে এখানে কোথাও হোটেলে থাকার ব্যবস্থা হবে কিনা। মুনমুন তাদেরকে জানায় এখানে কোনো থাকার ব্যবস্থা হবে না, কারণ এটা একটা নির্জন গ্রাম। এলানি তখন সাহস করে বলে ফেলে, আপনাদের বাসায় কি আমাদের দুই ভাই বোনকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে? এমন পরিস্থিতিতে মুনমুনও তাদের দুই ভাই বোনকে তার বাসায় থাকতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। মুনমুনের বাসায় আসার পর জানতে পারে তার হাজবেন্ড শিকার করতে গিয়ে মারা গিয়েছে। তখন পাশের রুম থেকে একজন বৃদ্ধ মহিলার কাশির শব্দ আসলে মুনমুন জানায় এটা তার শাশুড়ি। তবে তার একটু মাথায় সমস্যা রয়েছে, তাই তাকে আলাদা ঘরে রাখা হয়। এলানিদের সম্পর্কে জানতে চাইলেই এলানি তাকে জানায় তার মা ওই হসপিটালে ভর্তি রয়েছে, যার কারণে তারা আশেপাশে থাকতে চাইছে। একথা শুনে মুনমুন বলে, হসপিটালে তো যে সেই মানুষ ভর্তি হতে পারে না, আর হসপিটালের পেছনে যে কবরটা রয়েছে সেই কবরটাই শুধুমাত্র হসপিটালে যেসব রোগীরা মারা যায় সেটা তাদের জন্য। কিছুক্ষণ পর এলানি হসপিটালের পেছনে যে কবরস্থানে ছবি তুলেছে সেসব বারাকে মেসেজ করে পাঠায়। এমনকি এলানি তার মাকে নিয়ে এতটাই ভয় পাচ্ছিল যে সে বারাকে ফোন করে জানায় এই হসপিটালে তার মায়ের ট্রিটমেন্ট নিয়ে কোনো ক্ষতি হবে না তো, ডেলিভারির সময় তার মা মারা যাবে না তো। তখন বারা তাকে বুঝিয়ে বলে এখন চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, ডেলিভারির সময় এখন আর তেমন কেউ মারা যায় না, তুমি অহেতুক ভয় পেও না। বারার কথা শুনে এলানি একটু রিল্যাক্স হয়। এদিকে ফোনে কথা বলা শেষ হলেই বিট্টু এসে জানায় তার মায়ের গরম কাপড় নিয়ে আসতে সে ভুলে গিয়েছে। তাই তারা ওই রাতে টর্চ লাইট নিয়ে দুই ভাই বোন তার মাকে গরম কাপড় দিতে লুকিয়ে লুকিয়ে হসপিটালে আসে। মেরিন্ডা তাদের দুইজনকে দেখে ভীষণ রেগে যায়। তখন তারা দুই ভাই বোন বলে আমরা শুধুমাত্র মায়ের গরম কাপড় দিতে এসেছিলাম। মেরিন্ডা তাদের থেকে কাপড় নিয়ে বলে আমি দিয়ে দেব, তোমরা এখন আসতে পারো। এতে তাদের দুজনের মন অনেক খারাপ হয়ে যায়। তখন এলানি বুদ্ধি করে ওয়াশরুমে যায় আর বিট্টু ওয়েটিং রুমে অপেক্ষা করে। কিছুক্ষণ পর এলানি বাইরে বেরিয়ে কোনো কিছু একটা দেখতে যায়। ঠিক তখন সে মানুষের পায়ের হাঁটার শব্দ শুনতে পায়। এটা শুনে সে ভয় পেয়ে যায়। পেছনের লাইট মারতেই সে দেখে জানালার ওপাশে একটা আত্মা তার দিকে তাকিয়ে আছে। এটা থেকে এলানি দৌড়ে মর্গের ভেতরে চলে আসে। তখন রুমে আবারও কারোর আসার শব্দ পেয়ে এলানি কোনো উপায় না পেয়ে দ্রুত কফিনের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। তখন তার মনে হয় তার চারপাশে হয়তো অনেকগুলো ডেড বডি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে ভয়ে ভয়ে সেদিকে লাইট মেরে দেখলে সেখানে আর কাউকেই দেখতে পায় না। তখন দুজন নার্স এসে এলানের পাশের ক্যাবিনে একটা ডেড বডি রেখেছে। জীবিত মানুষ হয়ে ডেড বডির কাছে শুয়ে থাকা মোটেও স্বাভাবিক বিষয় না। সে নিজের ভয়কে অনেক কষ্টে কন্ট্রোল করে। এদিকে বিট্টু তার পায়ের কাছে একটা ওয়ালেট পড়ে থাকতে দেখে। সেটা তুলে সে দেখতে পায় এটা সে বৃদ্ধ লোক যাকে তারা আগে দেখেছিল। নার্সরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। এরপর সে ফ্লোরে অনেক রক্ত পড়ে থাকতে দেখে। সে সেটা ফলো করে সোজা অপারেশন থিয়েটারে চলে আসে এবং লুকিয়ে দেখে ওই বৃদ্ধ লোকটাকে জোর করে অপারেশন করে তার ভেতরের অর্গানগুলো বের করে নিচ্ছে। এটা দেখে বিট্টু এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় তার সামনে ওই বৃদ্ধ লোকটার আত্মা এসে কান্নাকাটি করে তার কাছে সাহায্য চাইছে। এটা দেখে বিট্টু আবারও দৌড়ে সার্ভিস রুমে গিয়ে লুকিয়ে থাকে। সেখানেও সে ওই বৃদ্ধ লোক
লোকটাকেই দেখতে পায়। অর্থাৎ বিট্টু যেখানেই যাচ্ছিল সে শুধু ওই বৃদ্ধ লোকটাকেই দেখতে পাচ্ছিল। এইভাবে দৌড়াদৌড়ি করার পর কিছুক্ষণ পরে ফাইনালি তারা দুই ভাই বোন একসঙ্গে হয়। তো যাই হোক, হসপিটাল থেকে এসে এলানি তার মাকে বারবার করে মেসেজ করে, তার সম্পর্কে জানতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যামেলিয়া এলানির কোনো মেসেজের রিপ্লাই করে না। এটা দেখে এলানি তার মাকে নিয়ে আরো বেশি টেনশন করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে এলানি বারাকেও কল করে, কিন্তু তখন বারাও এলানির ফোন রিসিভ করে না। মূলত সকাল থেকে বারা অ্যামেলিয়া যে হসপিটালে ভর্তি হয়েছে সে হসপিটাল সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানার জন্য ওয়েবসাইটগুলোতে ঘাটাঘাটি করায় ব্যস্ত ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে বিট্টু তার বোনকে ওই বৃদ্ধ লোকটার ব্যাপারে সবকিছু বলে দেয়। সে হসপিটালে যা কিছু দেখেছে সবকিছু বললে এলানি আর বেশি দেরি না করে তার ভাইকে নিয়ে দ্রুত হসপিটালে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। সেখানে এসে দেখে তার মা সম্পূর্ণ সুস্থ আছে। এলানি কাল রাতে মেসেজের কথা জিজ্ঞাসা করলে অ্যামেলিয়া জানায় তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে, যার কারণে সে তাদের মেসেজ দেখতে পারেনি। এরপর তার বাচ্চারা জিজ্ঞেস করতে থাকে, তুমি আমাদেরকে না বলে ওই এগ্রিমেন্টে কেন সাইন করেছ? তোমার কাছে শুধু বেবিটা ইম্পর্টেন্ট, আমরা কোনো কিছুই নয়। তখন অ্যামেলিয়া তার দুই বাচ্চাকে বোঝায় এটা জাস্ট ফর্মালিটি, কিন্তু অ্যামেলিয়ার বাচ্চারা তার কোনো কথাই শুনতে চায় না। তারা জেদ করতে থাকে তার মাকে এই হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অ্যামেলিয়া তার বাচ্চাদেরকে বোঝায় আর বলে তোমরা আমার কাছে সবকিছুর থেকে ইম্পর্টেন্ট, আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে, এখান থেকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এদিকে এলানি তার মায়ের সঙ্গে কথা বলে চুপ থাকে না। সে ইমানের সঙ্গে কথা বলার জন্য তার ক্যাবিনে আসে আর জিজ্ঞাসা করে কেন তার মাকে দিয়ে এমন ফর্ম পূরণ করা হয়েছে। তখন ইমান তাকে বোঝায় তারা যে হসপিটালে যাবে সেখানে এই ফর্মটা পূরণ করতে হবে, এটা প্রত্যেকটা হসপিটালের ফর্মালিটি। তখন আবারও এলানি জিজ্ঞেস করে তাহলে কাল রাতে ওই বৃদ্ধ লোকটার সাথে হসপিটালে কি হয়েছে। এ কথা শুনে আবারও ইমান তাকে বুঝিয়ে বলে ওই বৃদ্ধ লোকটার ছোটবেলা থেকে হার্টের সমস্যা, তার বাচ্চার কন্ডিশন অনেক খারাপ ছিল। বাচ্চার মৃত্যুর সংবাদ পেয়ে সে নিজেকে আর সামলাতে পারেনি, যার কারণে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তবে তুমি চিন্তা করো না, তোমার মায়ের কন্ডিশন খুব ভালো। এইদিকে বারা ইনভেস্টিগেশন করতে রোজমেরি নামের একজনের বাড়িতে এসে তার কথা জিজ্ঞাসা করে। তখন রোজমেরির হাজব্যান্ড শামসুল জানায় তার ওয়াইফ ওই হসপিটালে ডেলিভারি করার পর মারা গিয়েছে, তবে তাকে আর হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়নি, তাকে হসপিটালের পাশের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। বারা এমন আরো কয়েকজন পেশেন্টের বাড়িতে যায়। ইনভেস্টিগেশন করলে দেখা যায় তাদেরও সেম রোজমেরির মতোই পরিণতি হয়েছে। এই হসপিটালে ডেলিভারি করতে গিয়ে তারাও মারা গিয়েছে, তাদেরকে কখনো বাড়িতে ফিরিয়ে আনা হয়নি। এসব কিছু দেখে বারা টেনশনে পড়েছে এবং সে দ্রুত এলানিকে ফোন করে জানায় সে খুব দ্রুত তাদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে আসছে। সেই সাথে বারা যে মৃত ব্যক্তিদের লিস্ট করেছে সেটা এলানিকে পাঠিয়ে দেয়। এই লিস্ট দেখার পর রাতে এলানি আর বিট্টু লুকিয়ে লুকিয়ে সে কবরস্থানে যায় নামগুলোর সঙ্গে মিল আছে কিনা সেটা দেখার জন্য, আর সেখানে গিয়ে তাদের সন্দেহের সঠিক প্রমাণ পায়। রোজমেরি নামের একজনের কবরস্থান দেখতে পায়। তখন এটা দেখে দুই ভাই বোন ভয় পেয়ে কবরস্থান থেকে চলে আসতে গেলে তখন তারা পিছন থেকে আত্মাদের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা দুজন ভয় পেলেও খুব সাহস করে পিছন ফিরে তাকাতেই দেখে একজন আত্মা তাদের কাছে সাহায্য চাইছে। আর তখন গাড়ির লাইটের আলো আসলে সব আত্মারা অন্ধকারে হারিয়ে যায়। এলানি আত্মাদের থেকে কোনো কিছুই শুনতে পায় না। এলানি এই গাড়িটাকে ফলো করলে দেখতে পায় সেখান থেকে কয়েকজন কালো কাপড় পরে হসপিটালের ভেতরে যাচ্ছে, আর নার্স লীলা একটা বাচ্চাকে টলিতে করে নিয়ে একটা ক্যাবিনের দিকে যাচ্ছে, যেটা আমরা একদম গল্পের শুরুর দৃশ্যে দেখেছিলাম। ততক্ষণে বারাও গ্রামে পৌঁছে গিয়েছে। তো যাই হোক, সেখানে একটা কালো পোশাক পরে থাকতে দেখে এলানি ওই পোশাকটা পরে নিজেই হসপিটালের ভেতরে এসেছে। তাদেরকে ফলো করতে করতে একটা ক্যাবিনে ঢুকে সে দেখতে পায় সেখানে সবাই কালো কাপড় পরে এক অদ্ভুত ধরনের রিচুয়াল করছে। এখানে এলানির ইচ্ছে না থাকা সত্ত্বেও সে এই লোকদের সঙ্গে রিচুয়াল করার নাটক করে যাতে সে ধরা না পড়ে। কিন্তু শেষ পর্যন্ত এলানির ফোনে একটা নোটিফিকেশনের শব্দ হলে তান্ত্রিক বুঝে যায় এখানে বাইরের কেউ আছে। তখন এলানি সুযোগ বুঝে সে রুম থেকে বাইরে পালিয়ে আসে আর বারাকে ভেতরে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এই হসপিটালের সঙ্গে ডক্টর ইমানও জড়িত আছে আর সেই রিচুয়ালের একটা অংশ। তারা সবাই মিলে অ্যামেলিয়ার তার বাচ্চাকে রিচুয়ালের জন্য উৎসর্গ করতে চাইছে। যে করেই হোক তাদের মাকে এখান থেকে বাঁচাতে হবে। তখন তারা তিনজন মিলে প্ল্যান করে এখন তাদের কি করা
উচিত। তখন বিট্টু বলে ওঠে, আমাদের গিয়ে মাকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত। কিন্তু বারা বলে, এতে বিপদ আরো বাড়তে পারে, এর থেকে ভালো আমরা অপারেশন পর্যন্ত ওয়েট করব। যখন দেখব অ্যামেলিয়ার সঙ্গে খারাপ কিছু হচ্ছে তখন গিয়ে আমরা বাধা দিব আর ওদেরকে হাতে নাতে ধরে ফেলবো। আর ঠিক তখন মুনমুন সেখানে এসে তাদের এমন প্ল্যান করতে দেখে এলানিকে বলে, তোমরা ভেতরে যাও। লোকজন যদি বারাকে এত রাতে তোমার সঙ্গে কথা বলতে দেখে তাহলে আমাকে খারাপ কথা শোনাবে। মুনমুনকে দেখে বোঝা যাচ্ছিল সে এলানির আচরণে বিরক্ত ফিল করছে। তবুও বারা মুনমুনের কাছে রিকোয়েস্ট করে আজ রাতে সে এখানে থাকতে চায়। তো তার কথা শুনে মুনমুন কোনো কিছু না বলে ভেতরে চলে গেলে বারা বিট্টুর কাছে আজকের রাতটা থেকে যায়। এদিকে রাতে শব্দ পেয়ে এলানির ঘুম ভেঙে যায়। আবার যখন সে ঘুমোতে যায় তখন দেখে তার পাশে একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে। এই মহিলাটার নাম চিত্রা। মহিলাটাকে দেখার সাথে সাথে এলানি ভয় পেয়ে উঠে যেতে চায়। তখন বৃদ্ধ মহিলা বলে, আমাকে দেখে ভয় পেও না, আমি মুনমুনের শাশুড়ি। তুমি যে রোজমেরের কবর দেখেছ ওখানে একটা রহস্য আছে, আমি ওই কবরের উপরে নাম লিখে রেখেছি। এ কথা বলতে বৃদ্ধ মহিলাটা কোথাও যেন গায়েব হয়েছে। আর তখন এলানির ঘুম ভাঙতেই সে দেখে তার রুমে মুনমুন এসে হাজির হয়েছে। তখন মুনমুন জানায়, আমার দোকানের জন্য বাজার করতে আমি বাজারে যাচ্ছি, তুমি সবকিছু একটু সামলে রেখো। একথা শুনে এলানি বেশ একটা সুযোগ পেয়েছে মুনমুনের শাশুড়ির সঙ্গে দেখা করার। তো মুনমুন বাড়ি থেকে বের হওয়ার পরপরই এলানি চিত্রার রুমে আসে আর দেখে মুনমুনের হাত পা বেঁধে তাকে আটকে রেখেছে। তখন এলানি তার কাছে জিজ্ঞাসা করে, আপনাকে এইভাবে বেঁধে রেখেছে কেন? চিত্রা জানায়, আমি একটা সময় ওই হসপিটালের নার্স ছিলাম, যখন ওই হসপিটালে শয়তানদের নিয়ম চালু ছিল না। যখন তারা এসে নিয়ম চালু করে তখন আমি ওই নিয়ম অস্বীকার করি, আর তারপর থেকেই আমাকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ওই হসপিটালে যারা যারা মারা গিয়েছে তারা দুনিয়ার পরপারের মাঝে আটকা অবস্থায় রয়েছে, তাদের আত্মা মাঝে মাঝে অবস্থানে ঝুলছে, তুমি তাদেরকে মুক্তি দাও। এ কথা শুনে এলানি কিছু বলে না। সকাল হতে এলানি তার মাকে দেখার জন্য আবারও হসপিটালে আসে, আর সেখানে এসে সে জানতে পারে আজ রাতে তার মায়ের অপারেশন হবে। তখন ক্যাবিনে ইমান এসে এলানি তার বাইরে বের করে দেয় যাতে তার মা একটু রেস্ট করতে পারে। ইমান কোনো কিছু নিয়ে খুব একটা ভয় পাচ্ছিল, তাই সে কাউকে ফোন করে জানায় অপারেশন রাতে নয় বরং এক্ষুনি করতে হবে, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ তার বাচ্চারা সবসময় তার উপর নজর রাখছে। তো এর পরপরই অ্যামেলিয়ার অপারেশনের ব্যবস্থা করা হয়। এদিকে অ্যালিনারা তিনজন সবকিছু প্ল্যান করে ফেলে। বারা বিট্টুর সঙ্গে যেখানে মানুষের অর্গান বের করে রাখা হতো সে রুমে নিয়ে যায়। তারা দ্রুত করে সেখানকার সকল প্রমাণ রাখার জন্য ফোনে ছবি তুলে রাখে। এলানি বাইরে এসে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে, যাতে করে এই অ্যাম্বুলেন্সে করে কেউ তার মাকে বের করে নিয়ে যেতে না পারে। অন্যদিকে বারা বিট্টুকে সাথে করে নিয়ে অপারেশন থিয়েটারে পিস্তল নিয়ে পৌঁছায় আর সবার দিকে তাক করে বলে, তোমাদের মার্ডার, কিডন্যাপিং সবকিছু আমার কাছে প্রমাণ আছে, তোমরা বেশি চালাকি করলে আমরা সবকিছু পুলিশের হাতে তুলে দেব। এরপর তারা পিস্তলের ভয় দেখিয়ে সবাইকে দমিয়ে রাখে। কিছুক্ষণ পর এলানি বাচ্চা আর অ্যামেলিয়াকে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। তবে তাদের বিপদ এখানেই শেষ হয় না। পিছন থেকে মেরিন্ডা আর ইমান অ্যাম্বুলেন্সকে ফলো করতে থাকে। তারা এলানি বিট্টুকে তাদের ফোনে থাকা সমস্ত অ্যাড্রেসগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিতে বলে, কিন্তু বিট্টু জানায় তারা চাইলে এখন সবকিছু পাবলিশ করতে পারবে না, কারণ তারা এখন যে এরিয়ায় আছে সেই এরিয়ায় টোটালি কোনো নেটওয়ার্ক নেই। সেই সাথে বারা আরো ভয়ানক খবর জানায়, তাদের কাছে যে পিস্তলটা ছিল যেটা দিয়ে বারা সবাইকে ভয় দেখিয়েছে, মূলত সে পিস্তলে কোনো গুলিই নেই। তাদের বিপদ এখানেই শেষ হয় না। মাঝ রাস্তায় একজন পুলিশ তাদের গাড়ি থামিয়ে সামনে এগোতে নিষেধ করে, কারণ সামনের রাস্তায় কাজ চলছে। এলানি বারবার করে তাদের সিচুয়েশন পুলিশকে বোঝালে পুলিশ জানায়, তোমরা যে হসপিটাল থেকে এসেছো আবারও সেই হসপিটালে ফিরে যাও। এখন এলানিদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, আবার পিছনে ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই। তো যাই হোক, পুলিশকে অনেক বুঝিয়ে শুনিয়ে এলানি তাদের কাছে থাকা প্রমাণগুলো পুলিশকে দেখিয়ে দেয়। পুলিশ এসব কিছু দেখে সত্যতা যাচাই করার জন্য হসপিটালে ফিরে আসে। তখন মেরিন্ডা গেম উল্টে দেয়, পুলিশদেরকে বোঝায় এসব কিছু ভুল বোঝাবুঝি। আপনারা পেশেন্টের যে অর্গানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এগ্রিমেন্টের মাধ্যমে ওনারা আমাদেরকে এগুলো দান করে দিয়েছে, এখানে কাউকে জোর জবরদস্তি করা হয়নি। এলানি তখন পুলিশকে বলে মেরিন্ডা সব মিথ্যে কথা বলছে, মূলত তারা তাদের বাচ্চাকে কিডন্যাপ করতে চাইছিল। তখন মেরিন্ডা পুলিশকে একটা এগ্রিমেন্ট দেখায়,
যেখানে অ্যামেলিয়া আগে থেকেই সাইন করে রেখেছিল সে তার বাচ্চাকে এখানে ডোনেট করে দেবে। এরপরই ম্যারিন্ডা পুলিশকে কমপ্লেন করে এরা তিনজনই এসেছে মূলত তাদের কাজে বাধা দিতে। এটা শুনে পুলিশ অ্যালানিদের অপরাধী মনে করে তাদের তিনজনকে ধরে নিয়ে আসে, অর্থাৎ তারা সত্য বলতে গিয়ে এখন নিজেরাই অপরাধী হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পরে দেখা যায় বারাকে অপারেশন থিয়েটারে আনা হয়েছে এবং তাকে অমানবিক টর্চার করেই তার ভেতর থেকে সকল অর্গান বের করে নেয়। অন্যদিকে অ্যামেলিয়া অ্যাম্বুলেন্সে ড্রাইভারের কথা শুনে বুঝতে পারে এই হসপিটালটা মোটেও কোনো স্বাভাবিক হসপিটাল নয়, এখানে তার ক্ষতি করার জন্য প্ল্যান করে আনা হয়েছে। যার কারণে অ্যামেলিয়া বাঁচার জন্য সেখানে একজন নার্সকে গলা চেপে ধরে মেরে ফেলে। এরপর অ্যামেলিয়া নিজেই নার্সের ড্রেস পরেই হসপিটালের ভেতরে আসে তার সন্তানদেরকে বাঁচানোর জন্য এবং ভেতরে এসে দেখতে পাই বারাকে মারার পর এবার অ্যালানিকে মারার সম্পূর্ণ প্ল্যান চলছে। আর সে এখানে এসেই তার মাকে উদ্ধার করে। সেখানে ইমান চলে আসলে তার কাছে অ্যালানিকে অজ্ঞান করার জন্য ইনজেকশন ছিল। ইমানের কাছে থেকে সে অজ্ঞান করার ইনজেকশন ছিনিয়ে নিয়ে অ্যালানি তাকেই পুশ করে দেয়। এরপর তারা যেখানে রিচুয়াল করা হয় সেখানে আসে, যেখানে অ্যামেলিয়া সদ্য প্রসব করা নবজাতক বাচ্চাটাকে এনে শয়তানের রিচুয়াল করছিল। আর সেখান থেকে তান্ত্রিককে তারা অ্যাটাক করে তান্ত্রিকের গলায় চাকু রেখে বাকি সব শয়তানগুলোকে রুমে বন্দি করে বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তখন মেরুনটা বিট্টুর গলায় চাকু ধরে তাদের সামনে হাজির হয়। তার ওই বাচ্চাটাকে তাদের দিয়ে দিতে বলে। অ্যালানি বাচ্চা দেওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে আসে আর সুযোগ বুঝে তাকে আঘাত করে বিট্টুকে ছাড়িয়ে নেয়। ম্যারিন্ডা আবারও তাদেরকে উঠে আঘাত করতে গেলে অ্যামেলিয়ার সঙ্গে ম্যারিন্ডার হাতাহাতি শুরু হয়। একটা পর্যায়ে ম্যারিন্ডা অ্যামেলিয়াকে জোরে চাকু দিয়ে আঘাত করে। সেখানে অ্যালানি তার মাকে ছাড়িয়ে নেয় এবং ম্যারিন্ডাকে পাল্টা আঘাত করে মেরে ফেলে। এরপর সে তার অসুস্থ মাকে নিয়ে গ্রামের মানুষের কাছে আসে সাহায্য চাইতে, কিন্তু কেউই তাদের সাহায্য করে না, বরং তাদেরকে মারার জন্য ধাওয়া করতে থাকে। এমন বিপদে পড়ে অ্যালানি মুনমুনের কাছে ছুটে আসে, তার কাছে সাহায্য চায়। কিন্তু মুনমুন এই বিপদে তাদেরকে সাহায্য করে না, সে ঘরে দরজা খোলে না। তারা এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। হসপিটালে যারা রিচুয়াল করছিল তারা সবাই এসে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং এই বাচ্চাটাকে দিয়ে দিতে বলে, কারণ এই বাচ্চাটা দিয়েই তাদের রিচুয়াল করতে হবে। রিচুয়ালের প্রধান তান্ত্রিক অ্যালানিদের উপর গুলি তাক করলে পেছন থেকে মুনমুন এসে তান্ত্রিককে গুলি দেখিয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই একটা সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। মূলত মুনমুনের হাজবেন্ড কোনো শিকার করতে গিয়ে মারা যায়নি, বরং তার মা চিত্রাকে বাঁচাতে গিয়ে এই হসপিটালের তান্ত্রিকের কাছেই মারা গিয়েছিল। অবশেষে মুনমুনের সাহস আর প্রতিবাদ দেখে গ্রামের সবাই মুনমুনের পক্ষ নিয়ে তান্ত্রিকের উপর চড়াও হয়। তখন তান্ত্রিক বাঁচার জন্য গ্রামের অসহায় মানুষদেরকে আবারও লোভ দেখাতে থাকে আর বলে, তোমরা যদি আমার পক্ষে থাকো তাহলে আমি তোমাদের সবার পাওনা জমি আবারও ফিরিয়ে দেব আর কখনো তোমাদের উপর অন্যায়ভাবে জুলুম করব না। কিন্তু গ্রামের মানুষ এবার আর তান্ত্রিকের কথায় ভোলে না, কারণ এর আগেও তারা তান্ত্রিককে বিশ্বাস করে প্রতারিত হয়েছে। মুনমুন সময় না দিয়ে তান্ত্রিককে গুলি করে সেখানেই মেরে ফেলে। তারপর অ্যামেলিয়া তার 2 সন্তানের দায়িত্ব তার বড় মেয়ে অ্যালানিকে দিয়েছে। একদম শেষ দৃশ্যে অ্যালানিকে দেখা যায় তার মা মারা যাওয়ার পর সে তার ছোট ভাই বোনের সমস্ত দায়িত্ব সে পালন করছে। তবে বিট্টু ছোট বাচ্চাটার সাথে খেলা করার সময় তার চোখে অদ্ভুত রকম কিছু দেখতে পায়, যেটা দেখে বিট্টু ভীষণ ভয় পেয়েছে। আর এই রহস্যজনক সিনের মধ্য দিয়েই আজকের এই গল্পটা শেষ হয়েছে। হয়তো আবারও নেক্সট কোনো পার্ট আসবে। নেক্সট পার্ট আসলেই আমি আপনাদের সঙ্গে খুব দ্রুতই সেটা শেয়ার করব। তো যাই হোক, আপনাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।